সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় সরকার নীতি বনাম রাজনীতি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন লেখক, সাংবাদিক, কলামিস্ট সোহরাব হাসান। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। শুরুতে বলছিলাম সরকার নীতি ও রাজনীতি। সরকারের একটা নীতি থাকে, সরকার ও রাজনীতি একটা সাবজেক্ট আছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের বাইরে তো কিছু না। রাষ্ট্র চালাতে হলে সরকার থাকবে, রাজনীতি থাকবে। বাংলাদেশ রাষ্ট্রটি এমন যে এক এক সময় এক এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের মানুষকে। বাংলাদেশের সরকার পরিচালনায় যারা এসেছেন অথবা পরিচালনা থেকে চলে গেছেন, এমন পরিস্থিতিতে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যখন রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকার তৃতীয় দফায় আলোচনা করেছে, সংস্কার এবং নির্বাচন বিষয়ে কথা বলেছে। রাজনৈতিক দলগুলো, প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল, বাম দলগুলোও কথা বলেছে, তাদের প্রস্তাবনা দিয়েছে। জামায়াতে ইসলামী বলেছে 9 তারিখ তারা তাদের সংস্কার প্রস্তাব উপস্থাপন করবেন। বিএনপির পক্ষ থেকেও বিএনপি মহাসচিব অনেকগুলো কথা বলেছেন। সংস্কার হতে 3 মাস সময় লাগবে, শেষ হলে আবার শেষেও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। এই টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। হাবিবুর রহমান হাবিব, আপনি একজন রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা হিসেবে এই পরিস্থিতি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলে দর্শক শ্রোতা টু দ্য পয়েন্ট যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সশ্রদ্ধ সালাম। আমার অত্যন্ত প্রিয় প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানকে আমার শুভেচ্ছা, প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তরে আমি এইটুকু বলতে চাই যে এটা আমি বারবার বলতাম এই সরকার ক্ষমতা আসার পর, যে আপনার সংস্কার করেন, যাই করেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে একটু বসে করেন। তা নাহলে আপনারা সংস্কার করবেন, তারপর ডাকবেন 3 মাস পর, সংস্কার শেষ হওয়ার পর এই প্রস্তাবনা এইগুলি আমরা করেছি। তখন রাজনৈতিক দলগুলি বলতে পারেন যে না, এটা না, ওটা না, এটা না, সেটা না, এইভাবে করলে ভালো হতো, সেভাবে করলে ভালো হতো। তাই বলেছিলাম যে আপনারা আপনাদের লাইন মতো আপনারা আগান, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কিছুটা মত বিনিময় করে নেন। এখন সরকার যেটা শুরু করেছে সেটা আমাদের ওই সমস্ত আশার পরিপ্রেক্ষিতে হয়তো সরকার আলোচনা শুরু করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের মতামত ব্যক্ত করছেন। এরপরেও যদি দরকার হয় তখন তাদের সঙ্গে আরও আলোচনা করবেন। আমার কথা হলো কি, সংস্কার একটা চলমান পদ্ধতি। এক নির্দিষ্ট টাইম দেওয়া, 2 মাসের ভিতরে সংস্কার করবো, 5 মাসের ভিতরে সংস্কার করবো, 1 বছরে সংস্কার করবো, এরকম বলে কথা নাই। সংস্কার চলমান। এখন সংস্কার আপনি কী করবেন? কিছুই তো নেই। এই বিল্ডিংটা এখানে খাবলা হয়ে গেছে, ওখানে চুন উঠে গেছে, ওখানে রং ছুটে গেছে, আমাকে দিলেন, আমি সংস্কার করে দিলাম, হাতে মজুরি নিয়ে 500 টাকা বা 5000 টাকা দিয়ে। এই যদি আপনার পুরো বিল্ডিংটা এটাই না থাকে, ঘরটাই না থাকে, তো কোথায় সংস্কার করবো? আজকে তো কোথাও কিছু নেই, স্ট্রাকচার আছে তো কিচ্ছু নাই, কিচ্ছু না। আমলাতন্ত্র, প্রধান উপদেষ্টা আছেন, উপদেষ্টা পরিষদ আছে, সেটা আছে। আমরা সংস্কার যেটা করতে চাচ্ছি, সংবিধান সংস্কার করছেন, নির্বাচন কমিশন সংস্কার করছেন, দুর্নীতি দমন কমিশন নিয়ে তো অনেকে সংবিধান পুনর্লেখন কথা বলছেন, বাদ দেওয়ার কথা অনেকে তো বলছে না। সংবিধানের কথা লেখা আছে যে ভোট ছাড়া নির্বাচন হতে হবে, 153 আসন বিনা ভোটদান নির্বাচিত হলেও সেখানে আপনার কোনো সমস্যা নেই। এখন আমরা এটা করছি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আমরা করি, হ্যাঁ, সংবিধান বলে চিন্তা তো করে নাই। সংবিধান যখন রচনা করেছিল তখন তো চিন্তা করে না 300 আসনে 153 বিনা ভোটে হয়ে যাবে। সংবিধান যখন রচনা করেছিল তখন বলে নাই রাতের বেলা ভোট হয়ে যাবে, শূন্য ভোট হয়ে যাবে, 3% ভোট কাস্ট হয় তাও সরকার গঠন করা যাবে। সেই সমস্ত এতগুলো চিন্তা করে না এই বাংলাদেশে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশে রাতের বেলায় ভোট হবে, 0% ভোট দিবে, শূন্য ভোট দেবে, 100% ভোট কাস্ট হবে, সেটাকে আমরা চিন্তা করেছিলাম। যদিও 73 সালের নির্বাচনেই শুরু হয়ে গেছিলো কারচুপি, এবং সেখানে প্রতিদ্বন্দ্বীবিহীন অবস্থায় 9 জন সেই সময় জয়লাভ করেছিলেন। তারা নির্বাচন করলেও জয়লাভ করতেন, তারপরও তারা মনে করেছেন ওই সময় জয়লাভ, মানে যেখানে প্রার্থী ছিল প্রার্থীগুলি কেউ কি ইচ্ছাকৃত প্রত্যাহার করেছে, কেউ কি ইচ্ছাকৃত প্রত্যাহার করেনি। আবার ভোটে যারা জিতেছিল, অনেকে জিতেছিলেন, যেমন মেজর জলিল, তাহলে এই যেই সময়ে আমরা কথা বলছি, এই সময়ে সংস্কার কি চাই? এই সময় সংস্কার করতে হলে পরে আপনার ধরেন এখানে আপনার যে
এই যে নির্বাচনী ব্যবস্থা যেটা আপনার ধ্বংস হয়ে গেছে, জি, সেটা খায়রুল হক সাহেব করে গেছেন। তার আগে আমাদের কিন্তু বাংলাদেশ এখন তো একটা কমিশন করা এখন হয়েছে। কমিশন গঠন, নির্বাচন কমিশনের যে ব্যাপারটা বলি, আমি বারবার বলেছি, টিএন সেশনের কথা বারবার বলে, আমাদের বাংলাদেশে কি নির্বাচন হয়নি? আমাদের বাংলাদেশে কি প্রধান নির্বাচন নির্বাচন কমিশন 91 সালে ভোট কেটে দিয়েছে কাউকে? 96 সালে দিয়েছে, 2001 সালে দিয়েছে, দেয়নি, 2007-08 সালে দিয়েছে, দেয়নি। কিন্তু সেই সময় 111 যে সরকার ছিল, অসভ্য সরকার, সেই সরকার 10% ভোট কেটে বাক্সতে ভরে রেখেছিল। আমার এখন বিশ্বাস করতে ইচ্ছা করে, কারণ এই পর্যন্ত বাংলাদেশে 86% ভোট কাস্ট হয়নি। এত কিছুর পরে 86% ভোট কাস্ট হয়নি, তার মানে একটা নির্দিষ্ট ভোট 10% ভোট তারা কিন্তু এটা তো আপনি ব্যক্তিগত মত। আমি আমার অভিমত এটা। কেন? যে বিএনপি যখন ক্ষমতায় গিয়েছিল 2001 সালে, যে প্রার্থী সে ভোট পেয়েছিল 1,10,000, আওয়ামী লীগের ভোট প্রার্থী পেয়েছিল হয়তো 90,000 বা 85,000, সেই প্রার্থী কিন্তু 1 সালে ভোট পেয়েছিল 1,15,000, 1,20,000। বিএনপি প্রার্থী 1,10,000 পেয়েছিল, সে 1,12,000 পেয়েছে। বিএনপির ভোট কিন্তু কমে নাই। বিশ্বজিৎ আলাদা হয়ে গেছিল, কর্নেল অলির আলাদা হয়ে গেছিল, মান্নান ভূঁইয়া আলাদা হয়ে গেছে, তারপরেও কেন হয়েছিল আলাদা? প্রার্থী তারা ওই সংস্কার করতে গিয়েছিল, তারা সংস্কার করতে গিয়েছিল, আব্দুল রাজাক সংস্কার করতে গিয়েছিল, তোফায়েল আহমেদ সংস্কার করতে, সুরন সেন সংস্কার করতে গিয়েছিল, আমির হোসেন আমু চালাকি করে নেই, কিন্তু এদের দুষ্কে দিয়েছিল। বিএনপির করে সাইফুর রহমান সংস্কার করেছিল, মেজর হাফিজা সংস্কার করেছিল তো, করতে গিয়েছিল তো। বিএনপির কিন্তু ভোট সেই সময় কমেনি। তাই আমি বলবো যে নির্বাচনী ব্যবস্থাটা দলীয় সরকারের অধীনে যখন নির্বাচন হবে না, নির্দলীয় সরকার অধীনে নির্বাচন হবে, তখন ভোট আরামে মানুষ গিয়ে দিয়ে আসতে পারবে। কোনো প্রার্থীকে ধরে আমাদের মতো ক্ষত বিক্ষত হয়ে ঢাকাতে হেলিকপ্টার আসতে হবে না। আপনার কাছে আসবো। সোহরাব হাসান, নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা বলেছেন। হাবিবুর রহমান হাবিব যে কথাটাই বলেছেন যে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন সঠিক হয় না, বা কারচুপি হয়, রাতে হয়, দিনে হয়, আগে হয়। ধন্যবাদ আপনাকে। এখন তো যেই সরকার চেয়েছে নির্বাচনের জন্য, সেরকম একটা সরকার আছে, এখন কিন্তু আটকে আছে নির্বাচনটি কবে হবে। ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা হাবিবুর রহমান হাবিব, বন্ধু, রাজনৈতিক নেতা, ছাত্র নেতা ছিলেন। তিনি সত্যি কথাই বলেছেন যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এখন পর্যন্ত কোনো একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি, যারাই ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির আমলে দিতে পারেনি বলে আওয়ামী লীগ, বিএনপি এক হয়ে আন্দোলন করেছিল, 3 জোটের রূপরেখা দিয়েছিল, আন্দোলন সফল করেছিল। এর পরবর্তীকালে তারা আসলে ক্ষমতার হিস্সা, ক্ষমতায় আমরা একসঙ্গে চলতে চাই কিনা। গণতন্ত্র মানে তো একসঙ্গে চলা, গণতন্ত্র মানে অন্যের মত গ্রহণ করা অথবা যুক্তি দিয়ে খণ্ডন করা। কিন্তু আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্ব গণতান্ত্রিক পথে চলতে অভ্যস্ত হয়নি এখনও পুরোপুরি। তার প্রমাণ অবশ্যই 4টি নির্বাচন অপেক্ষাকৃত ভালো হয়েছে, যদিও তা নিয়ে প্রশ্ন আছে। যেমন হাবিব ভাই বললেন যে 2008-এর নির্বাচনে 10% ভোট যারা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আগে দিয়ে রেখেছে। আবার 2001 সালের নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের প্রচণ্ড আপত্তি। তারা বলছিলেন যে এটাই সালসা, মানে শাহাবুদ্দিন, লতিফুর রহমান এবং সাইদ, এই 3 জনের মিলিত নাকি নির্বাচন। আসলে পারস্পরিক আস্থার যে সংকট, একটি দল 5 বছর ক্ষমতায় থেকে এ পর্যন্ত প্রমাণিত হয়নি যে 5 বছর ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা ধরে রাখতে পারছে, কোনো দল পারেনি। আওয়ামী লীগ তিনবার এই চেষ্টা করেছে এই বাস্তবতা, এই সত্য অস্বীকার করতে যে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। বিএনপি একটু কম করেছে, কারণ তারা নির্বাচনটাই করতে পারেনি। 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, যদি হতো, আমরা জানি না রাজনীতির গতিবিধি অন্য কিছু হতে পারত। বরং তার চেয়েও যে সত্য, বিএনপি যদি 2006 সালে মানে 7 সালে মেনে নিত যে সম্মিলিত বিরোধী দল, তখন কিন্তু এরশাদ, বি চৌধুরী, শেখ হাসিনা সবাই এক হয়েছিলেন, যে সম্মিলিত বিরোধী দল করেছিলেন মহাজোট, এবং মহাজোটের পক্ষেই পাল্লা ভারী ছিল। কিন্তু বিএনপি কিন্তু সেই সত্য স্বীকার করতে চায়নি এবং তারা যে কোনোভাবে নির্বাচনটি করতে চেয়েছিল, যে কারণে নির্বাচনটি হল না, সেনাবাহিনী হস্তক্ষেপ করলো। এবারে একবার না, 14, 18, 24 3বার এটি আওয়ামী লীগ এই কাজটি করেছে। বিশেষ করে 18তে নির্বাচনে বিএনপি যাওয়ার পরও যেভাবে
বিএনপিকে বঞ্চিত করা হয়েছে, ভোটারদের বঞ্চিত করা হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে। সুতরাং তার একটি বলে না প্রকৃতির প্রতিশোধ, সেটি হয়তো আওয়ামী লীগ পেয়েছে, কিন্তু ভবিষ্যতে যা করবে। আওয়ামী লীগ তো সেই তার ফলাফল কর্মফল পেয়েছে, এখন কি হবে? এখন ভবিষ্যতে বিএনপির মহাসচিব কিন্তু বক্তৃতা বিবৃতিতে বলছেন, সাক্ষাৎকারে বলেছেন যে আমরা যদি আওয়ামী লীগের মতো করি তাহলে আমাদের পরিণতিও এরকম হবে। খুবই একজন দলের মহাসচিব এরকম কঠিন সত্য কথা বলা এর আগে আমি শুনিনি, তাকে ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে যে এখন যে প্রশ্নটি এসেছে, কিছু শনিবার চমৎকার আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টাও বলেছেন বিএনপির দাবির সঙ্গে একমত হয়ে আমরাও নির্বাচন চাই, আমরাও নির্বাচনকে অগ্রাধিকার দিতে চাই, নির্বাচনই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনটি কীভাবে হবে যে প্রশ্নটি এসেছে, হ্যাঁ, একটি হচ্ছে পঞ্চদশ সংশোধনী বাতিল করলে একটা পথ খুলে যায়। পঞ্চদশ সংশোধনী যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল সেটিকে বাতিল করা হয়েছে, কি বলে আদালতের দোহাই দিয়ে পুনঃসংযোজিত হবে। হ্যাঁ, পুনঃসংযোজিত হয় এবং এবার আদালতে কিন্তু একটু রিট করা আছে সেটি, এবং রিভিউর আবেদনও করা আছে। যদি সেটি বাতিল হয় তাহলে এক ধরনের পথ পরিষ্কার হবে। দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে সন্দেহ, অবিশ্বাস, এখনও কিন্তু বিএনপির কোনো কোনো নেতা, এমনকি মহাসচিবও, আর তার কোনো বক্তব্যে জনমনে প্রশ্ন আসে যে আমরাও সন্দিহান হই, সত্যিই নির্বাচনের ব্যাপারে তারা কি নিশ্চিত যে নির্বাচন হবেই। বলছেন যে আবার -2 থিওরির কেউ মনোস্টের থিওরি করতে আসছে, বিরাজনীতিকরণ, মানে আওয়ামী লীগ গিয়েছে, এখন বিএনপিও যাওয়া। আওয়ামী লীগ যেটা বলতেছিল যে আমাদেরই আচ্ছা, এই বিষয়ে আমি একটু আপনার সাথে যুক্ত করি যে বিএনপি চেয়ারপারসনের পরিবর্তে দলের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। তার নির্দেশেই দলটি চলছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ অর্ধশতাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। অনেক সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফেরত এসে প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কোর্টে গিয়ে সারেন্ডার করে বা কারাগারে গিয়ে তাদেরকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে দেখেছি আমরা। শফিক রেহমান, মাহমুদুর রহমান দেখলাম। কারো সাজা স্থগিত হয়েছে, তারেক রহমানের ক্ষেত্রে এটি হচ্ছে না কেন? এটি আমার যতটা ধারণা, এখানে হাবিব ভাই বলতে পারবেন আরও ভালো, যে বিএনপি হয়তো এই কৌশলটা নিয়েছে যে এখনই তার আশার ব্যাপারে কি বলে জোর না দিয়ে আর অন্য দাবিগুলো, অর্থাৎ দল গুছানো, নির্বাচনের জন্য প্রস্তুত করে, নির্বাচনের যখন রূপরেখা তৈরি হবে, অর্থাৎ তারিখ হবে, তখন বিএনপির পক্ষে যে গণজোয়ার আসবে, বিএনপি মনে করে ওই গণজোয়ারের সময় যদি তারেক রহমান দেশে ফিরে আসে তখন এই মামলা কিছু টিকবে না। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে জানতে চাচ্ছি এই বিষয়ে। সৌরভ ভাই যে কথা বললেন তার নিজের দিক থেকে বলেছেন। জি, আমি যেটা বলতে চাই সেটি হলো যে তারেক রহমান চান, এখন তো কোর্ট বন্ধ, আদালত বন্ধ, উনি আইনের কোর্টকে তাকে তো নিম্ন আদালতে হাজির হতে হবে। নিম্ন আদালতে না, তার আরো তো আছে না, যেগুলো অন্যগুলো আছে, কিন্তু যেটা শাস্তি হয়েছে সেটা কিন্তু নিম্ন আদালতে হাজির হতে হবে। শাস্তি তো কয়েকটা হয়েছে, যে কারণে যখন স্বাভাবিক কোর্ট চালু হবে, মানে ছুটি যখন ভ্যাকেশন শেষ হবে, তখন ওনার মামলাগুলি আস্তে আস্তে জামিন নিয়ে বা একটা আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে উনি আসবেন। যেমন মাহমুদুর রহমান এসে সরাসরি জেলে চলে গেলেন, শফিকুর রহমানকে জেলে যেতে হলো না, সেখানে তাকে বাইরে আসার সুযোগ করে দেওয়া হলো। আওয়ামী লীগের অনেককে আমরা দেখেছি একদিনের জন্য গেছে, 1 ঘন্টার জন্য গিয়েছে জেলে, অথবা হাসপাতালে থেকেছে, পরে বেরিয়ে চলে আসছে। তারেক রহমানের যে মামলাগুলি, সবগুলি মামলা রাজনৈতিক মামলা। আমাদের যে মামলাগুলি 100% রাজনৈতিক মামলা। আমাকে যে সাজা দেওয়া হয়েছিল 100% মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছিল।
4 বছর সাথ দিয়েছে। তাহলে সরকারের আমার একটু ছোট্ট জিজ্ঞাসা আছে, সরকারের সাথে মাহমুদুর রহমান, শফিকুর রহমান তারাও একই সরকারের বৈরিতামূলক মামলার আসামি ছিলেন, তাদের দুতিয়ালিটা কে করেছে? আর বিএনপির পক্ষ থেকে দুতিয়ালিটা কি শক্ত হচ্ছে না? আপনাকে একটা দিন বুঝতে হবে তো, মাহমুদুর রহমান, শফিকুর রহমানের মামলা তো একটা মামলা বা 2টা মামলা, তার কারণে তো একটা মামলা না, অনেকগুলি মামলা। মাহমুদুর রহমান মামলা তো সাজা, বেগম খালেদা জিয়ার মামলাও ছিল। হ্যাঁ মামলা ছিল, কিন্তু দেশেই ছিলেন, তার কারণে দেশে আসতে হবে। আজকে যেমন এই দুজনও কিন্তু আমার শোন, হয়তো ছোট বড় মামলার ব্যাপার আছে, কিন্তু তারাও বিদেশ থেকে এসেছেন। আজকে যেমন ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের সাইগম সদস্য চলে এসেছেন বাংলাদেশে, উনি আদালতে হাজির হবেন, সারেন্ডার করে জামিন পাবেন। মামলাগুলি যেহেতু সবই রাজনৈতিক মামলা, দুদকের মামলা পড়ে না, যে মামলা আওয়ামী লীগের তেজে কয় বছর ক্ষমতা, বিএনপিকে এই দীর্ঘসূত্রতার কৌশলটা নিয়েছে না, সেটা না। এই কোর্ট যদি খোলার পরে আস্তে আস্তে ওনার মামলাগুলি জামিন হয়ে যাবে, উনি অবশ্যই দেশে ফিরে আসবেন, না আসার কোনো কারণ নেই। প্রথমত দ্বিতীয়ত সৌরভ ভাইয়ের সাথে ওই জায়গাটা সৌরভ ভাইয়ের মনে করে দিতে চাই যে 2001 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2018 সালে 1 ছিল না, 2001 সালে আমাকে বলতে যান, 2001 এবং 2007 সালে যে নির্বাচন, 8 সালে যে নির্বাচন, 7 সালে যেটা হওয়ার কথা ছিল, সেটা আপনার পরিষ্কার মনে আছে। বিএনপি ক্ষমতা ছিল, বিএনপি ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন। বাদ সাধল কোন জায়গায়? KM হাসান, উনি বয়স বৃদ্ধি করেছিলেন মওদুদ আহমেদ যখন বিএনপি ক্ষমতা ছিল, সব বিচারকদেরই, শুধু একজনের না, শুধু প্রধান বিচারপতি না, সবার। সেই কারণে বিএনপির লক্ষ্য তো তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে হবে, হতে পারে, কিন্তু আলটিমেট তো সব বিচারকদের বয়স বৃদ্ধি করা হয়েছে, অন্যান্য সরকারি কর্মকর্তাদের বয়স বৃদ্ধি করা হয়েছে, একজনে তো করেছে তা তো না। এটাকে আওয়ামী লীগ মানতে পারলো না। একজন বিচারক, উনি একসময় হয়তো বিএনপি করতেন, একটা সম্পাদক ছিলেন, তারপর উনি বিচারক হয়েছেন, উনি অ্যাপিলেট ডিভিশন বিচারক, প্রধান বিচারক, তারপর উনি বিএনপি থাকে। মোট কথা হলো কি যে আমি তো বারবার বলেছি, আওয়ামী লীগ আমলে বারবার বলেছি, শেখ ফজলুল করিম প্রধান বিচারপতি হোক, তোফায়েল আহমদ নির্বাচন কমিশনার হোক, কোনো আপত্তি নাই, কি নির্বাচন কমিশনার হোক, তত্ত্বাবধায়ক সরকার প্রধান তোফায়েল আহমদ হোক, শেখ সেলিম নির্বাচন কমিশন প্রধান হোক, কোনো আপত্তি নেই, সংসদটা ভেঙে যান। মোট কথা সংসদ ভেঙে দিলে কে প্রধান নির্বাচন কমিশন, কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান, কিচ্ছু আসে যায় না। আপনার সংসদ সদস্য থাকবেন, আপনি যখন ভোট কেন্দ্রে যাবেন SP সালাম, DC সালাম স্যালুট দেবে, আর যখন বিরোধী দল যখন যাবে তখন দূরে থাকতে হবে। এই জন্য সেই সময় যেটা মহাজোট হয়েছিল জাতীয় পার্টি সহ বিশ্বজিৎ সহ, ওই সময় যদি বিএনপি আওয়ামী লীগের নির্বাচন যেত, বিএনপি জিতে আসা মুশকিল ছিল, কারণ মহাজোটের সামনে বিএনপি টিকতে পারত না, দল তো ক্ষমতা ছিল না, সংসদ সদস্য ছিল না, একটা নিরপেক্ষ নির্বাচন হয়ে যেতে পারত এবং সেখানে জিতেও যেতে পারত। আওয়ামী লীগ ওই জিনিসটা করে নেই। -2 ফর্মুলা বাস্তবায়ন করতে যে কোনো তরফ থেকে এটা হয়েছিল, এবং এটা আপনাকে বলেছিল ভাই 2004 সালে মিন্টু নামে একটা ছেলে আমাকে বলেছিল, মিন্টু তো না, ও বললো যে ভাই নির্বাচন হবে না, খামাকে এলাকায় যাবেন কেন, কিসের নির্বাচন? তখন থেকেই ওই -2 ফর্মুলার আপনার ইয়ে চলতেছিল আর কি। এখন আমি বলি এই সরকারকে, যেটা আমি বলতে চাই, এই সরকারকে এখন যেটা, এই সরকার কি কোনো মাইনাস ফর্মুলায় আছে? এখন মাইনাস ফর্মুলা না, একটা ফর্মুলা এখানে আছে। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সৌরভ ভাই যেটা বললেন, বিএনপিও ক্ষমতা যাবে না, আওয়ামী লীগও ক্ষমতা যাবে না, থার্ড পার্টিকে ক্ষমতা নিয়ে আসার জন্য একটা নীল নকশা। তখনই আমি স্পষ্ট করব, আপনি ক্ষমতায় থেকে দল গঠন করার কেউ চিন্তা ভাবনা করছেন। আমার পরিষ্কার কথা, দল যদি গঠন করতে চান, ক্ষমতার থেকে পদত্যাগ করে এসে দল গঠন করতে হবে। আর যদি সেই দলকে এই সরকার যদি ওইভাবে সমর্থন করতে চান, বিভিন্ন কায়দা বেকায়দা, সেরকম একটা সম্ভাবনা আমার কাছে মনে হয়, কিন্তু সেটা বাংলাদেশে কার্যকর করা খুব কঠিন। সৌরভ ভাই যে কথাটা বললেন তার সাথে আমি একমত, যে একটা গোষ্ঠী চাচ্ছে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি চলে যাক। যেমন বলে তারা, আওয়ামী লীগ ছিল চোর, এ ডাকাতি শুরু করেছে, বলছে না, বিএনপির বিরুদ্ধে বলছে না, আবার কি বলছে, নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। কত বড় মারাত্মক কথা আপনি বলেন, যে এই আওয়ামী লীগ যে অপরাধটা করলো, গণহত্যা করলো, তার সাথে বিএনপি রক্ত দিল, লক্ষ লক্ষ মানুষ আমরা জেলে গেলাম, আমরা সব খেলাম, আমাদের সাথে নৌকার সাথে তুলনা করে, তার মানে আওয়ামী লীগ গেছে চলে, বিএনপিকে শেষ করতে হবে, এই সমস্ত কথা দিয়ে।
দুটি রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, দুটি রাজনৈতিক দলেরই প্রায় 65-70% ভোট। এই দুটি রাজনৈতিক দলকে যদি কারো বাদ দিয়ে রয়েছে, একটি তো ইতিমধ্যেই দেশ ছাড়া হয়েছে, তারা প্রকাশ্যে নেই, আরেকটি দল আছে, সেই দলের চেয়ারপারসনের উপদেষ্টা যখন এই কথা বলেন যে অন্য কাউকে আনার নীল নকশা আছে, আপনি কি মনে করেন? না, আমাদের রাজনীতিতে সংশয়, সন্দেহ, অবিশ্বাস এটি দীর্ঘদিন চলে আসছে পারস্পরিক। এখন এই একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকারের কার্যক্রম সম্পর্কে বিএনপি প্রধান রাজনৈতিক দল হিসাবে অবশ্যই তারা নজরদারিতে রাখবে, তারা সেটি পর্যবেক্ষণ করবে এবং এক ধরনের তো তাদের পরিবেক্ষণের মধ্যে থাকবে। যেটি হাবিব ভাই বললেন সেটি যদি সত্যিই হয়ে থাকে যে আওয়ামী লীগ গিয়েছে, বিএনপিকেও এখন যেতে হবে, তাহলে তো তাদের ভয় থাকার কথাই এবং সেই -2 সংখ্যা থাকবেই। কিন্তু মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তখন কিন্তু তারা তাদের মতোই ভোট দেবে। তখন কিন্তু এই কিংস পার্টি বা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল করার অভিজ্ঞতা তো আমরা অনেক আগেও দেখেছি। এটা 75-এর পরে ছিল, 82-এর পরে ছিল, সর্বশেষ 2007-এর পরে ছিল। যদিও তারা প্রত্যক্ষভাবে করেনি, 7-এর পরেরটি সেভাবে সফল হতে পারেনি, সফল হয়নি, একেবারেই সফল হয়নি। তাই এই যে সফল না হওয়ার এই অভিজ্ঞতা নিশ্চয়ই এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদের মাথায় থাকবে। সুতরাং এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া তাদের জন্য সমীচীন হবে বলে মনে করি না, বা তারা আদৌ নিচ্ছেন কিনা সেটাও আমরা জানি না। তবে এই যে বিএনপির থেকে সংশয়, এমনকি বাম দলগুলোর মধ্যেও এক ধরনেরই আছে। এর আরেকটি কারণ হচ্ছে 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর, যেটি বাংলাদেশে অতীতে এরকম দেখা যায়নি, এক ধরনের ডানপন্থার উত্থান। মানে আপনার চিন্তা চেতনা, সামাজিক অবস্থান, নানা রকম, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সংখ্যালঘুদের প্রতি দৃষ্টিভঙ্গি, যে কারণে বিএনপি কিন্তু অনেক বলবো যে এই 5 আগস্টের পর তার উদার দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, সেটি ভারতের প্রতি, এমনকি যে সরকারের হাতে 15-16 বছর নিগৃহীত হয়েছে সেই সরকারের যে ক্ষমতাসীন দল ছিল সেই দলের প্রতিও, যে গণতন্ত্র থাকলে আমাদের সবাইকে একসঙ্গেই চলতে হবে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, আইনের মুখোমুখি হবে, বিচারের মুখোমুখি হবে। কিন্তু কোনো দল নিষিদ্ধ, বিএনপির মহাসচিব বলছেন কোনো দল নিষিদ্ধ করার প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। তারা নন। এমনকি কোনো দল নির্বাচনের প্রক্রিয়ার বাইরে থাকবে, আওয়ামী লীগ কিন্তু এর ভুক্তভোগী। নির্বাচনী প্রক্রিয়ার বিএনপিকে যে কোনো মূল্যে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে তার ফল ভোগ করছে। আরেকটি যে ভয় থাকে সেটি বিএনপির নিজেদের মধ্যেও আছে, অন্যদের মধ্যেও। যারা আওয়ামী লীগও চায় না, বিএনপিও চায় না, তাদের মধ্যে একটা ভয়, এখন আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি যদি নির্বাচন হয়, যে বিএনপি একচ্ছত্র জনপ্রিয় দল হিসাবে আবির্ভূত হবে এবং সেখানে 300 আসনের মধ্যে তারা 250 আসনও পেতে পারে। এবং 250 আসন পাওয়া, বাংলাদেশে 2/3 আসন পাওয়া মানে হচ্ছে গণতন্ত্রের কি বলে বুকে কুঠারাঘাত। মানে কোনো দল এটি প্রমাণ করতে পারেনি যে এই জনপ্রিয়তা নিয়ে গণতান্ত্রিক আচরণ করেছে, কারণ তারা মনে হয় সব কিছু তো তাদের। সুতরাং এখানে আমি মনে করি যে বিএনপিকে গণতান্ত্রিক রাখার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন। আচ্ছা, আসবো আপনার কাছে। সোহরাবাজান একটা কোন বর্তমান সরকার ডানপন্থার দিকে ঝুঁকেছে বেশি, সংখ্যালঘু নির্যাতনের কিছু বিষয় তুলে ধরেছেন এবং নারীর প্রতি সহিংসতার কথাও বলেছেন, নারীর প্রতি দৃষ্টিভঙ্গির কথাও বলেছেন সরকার এবং বিএনপি। আপনার এই প্রশ্নের উত্তর পর্বে তার আগে একটু আসতে চাই। এই বাংলাদেশে যে ঘটনা ঘটে গেল, যে আমরা 15.5 বছর যেভাবে নির্যাতিত হলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের, তোফায়েল আহমেদের মতো নেতারা বলেছিলেন কি
যেদিন আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে সেদিন লক্ষ লক্ষ মানে 5 লক্ষ মানুষ মারা যাবে কম করেও এক রাতে, রক্তের গঙ্গা বয়ে যাবে, 5টা লোক মারা যায়নি। এটা কি বিএনপি একটা কৃতিত্ব পাওয়ার মতো না? আর এই সমস্ত কৃতিত্ব জনাব তারেক রহমানের, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক আমরা মনে করি। পরিষ্কার করে নির্দেশ দিয়েছিলেন, খবরদার আপনার ভাইকে মেরে ফেলেছে, বাপকে মেরে ফেলেছে, ছেলেকে হত্যা করেছে, কোনো আসে যায় না, আইন হাতে তুলে নেবেন না। পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ যে সন্ত্রাস করেছে, জমি দখল, ভূমি দখল, খাল দখল, বিল দখল, হাট দখল, বাজার দখল, একটা তো তারেক রহমানের কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। তারপরেও তারেক রহমানের নেতৃত্বের বলিষ্ঠতার কারণে বাংলাদেশে এই অরাজকতার সৃষ্টি হয়নি। পরবর্তী সময় কিছু ঘটনা ঘটেছে, আপনার বাড়ি আমি আপনার বাড়ি জ্বালিয়ে দিয়েছি, আমার চোখের সামনে আপনি দেখেছেন, আপনার বাড়ি আপনি আমাকে ঢিল দিতেই পারেন, এরকম কিছু ঘটনা ঘটেছে অনুভব, সেগুলির ব্যাপারেও জনাব তারেক রহমান অত্যন্ত হুঁশিয়ার উচ্চারণ করেই বলেছেন এবং অনেকে বহিষ্কার করেছেন। মোটরসাইকেল সরানোর কেন শোকজ কিছু বহিষ্কার করেছেন, আপনি বুঝতে পারেন? যখন বিএনপি ঘর থেকে বেরোতে পারতো না, আমি হাজার হাজার মোটরসাইকেল, গাড়ি, ঘোড়া, ট্রাক, বাস, টেম্পো, বুটবুটি দিয়ে আমি আমার এলাকায় আমি যখন গিয়েছি, 100-200 না, 2-3 হাজার মোটরসাইকেল দিয়ে, আমি এখন তারেক রহমানের ভয়ে কাঁপি, আমি মোটরসাইকেল নিয়ে বেরোই না, ওনার নির্দেশ মানি, 2-3টা গাড়ি নিয়ে আমি বেরোই। ওরে বাপরে বাবা, আমি যে শোকজ খাই, এখন তো মনে করুন ওই সময় বেরোতে পারেন, আমি বেরোই যে বাবা আমাকে তো যাতে বীরের মতো করে আমাকে সে সময় আদর করতে ঢাকা ফিরে আসতাম, তারপরেও আমি বেরোই না। এবার আপনি আসেন, আপনি প্রথম উত্তরটা দিন, ডান কথা বলছেন। সৌরভ ভাই তো একদম প্রজ্ঞাবান সাংবাদিক, উনি যেটা বলেছেন তার সাথে খুব একটা দ্বিমত করার আমার কোনো সুযোগ নেই। কারণ হলো কি জানেন, কোনো ষড়যন্ত্র হয়তো বিএনপি আটকাতে পারবে না, তবে একটা জিনিস তো বলতেই হবে যে বিএনপিকে অস্বীকার করার একটা প্রতিযোগিতা, কে কত বেশি বলতে পারে যে এই আন্দোলনে, এই সরকার পতনের আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা নেই। অথচ বৈষম্য বিরোধী আন্দোলনে বিএনপির সবচেয়ে, যে 1500 মারা গেছে, বিএনপি মারা গেছে 7-8, বিএনপির 5-6 হাজার মানুষ ওই সময় গ্রেপ্তার হয়েছিল, শত শত আহত, অথচ অস্বীকার করা হয়, আমাদের কোনো অবদান নাই। আপনারা সেই কথাগুলো বলছেন না, আমি বলেছি তো, এবং কবে বলেছি, যেদিন আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়ে মিটিংয়ে গিয়ে, যখন ক্লিনটনের সাথে একটা প্রোগ্রাম ছিল তার, উনি যখন দুজন সামনে এক ধরনের স্বস্তির পরিবেশ, কিন্তু সাধারণ মানুষ, যেটি মাসুম প্রশ্ন করেছিলেন, সাধারণ মানুষ যে রিক্সা চালক আন্দোলনে নেমেছে, মারা গেছেন, বা অটো চালক, অনেক হতাহত আছে, সেইগুলোর ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির সমাবেশে আহতদের এখনো যে চিকিৎসা হয়নি, সেজন্য ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এই সরকারের প্রতিও সরকারের ব্যর্থতার সমালোচনা করেছেন এবং বলেছেন যে সরকার যেভাবে কাজ করার কথা সেভাবে করছে না, সিন্ডিকেট ধরছে না। আমি ওইটা বলি নাই, আমি বলছি আমরা যে আতঙ্কের মধ্যে ছিলাম, সেটা রাজনৈতিক স্বস্তি এসেছে, কিন্তু সাধারণ মানুষের জীবনযাত্রার মান কি বেড়েছে, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে, সেই প্রশ্ন আসছে। শেষ কথা বলি যে আমি যে বললাম, আমাদের যে গত কয়েকদিন আমি তারেক রহমান যারা মারা গেছেন আমার 2জন, তাদের জন্য আর্থিক অনুদান, এর আগে মির্জা আব্বাস ভাইয়ের ওয়াইফ আফরোজ আব্বাসকে আহত দেখেছেন, তারেক রহমান শহীদ হয়েছেন, তার বাইরেও দেখছেন। আমরা আমাদের সব জায়গায় আমাদের নির্দেশ দেওয়া আছে, সারা বাংলার টিম করে আমরা প্রত্যেকের, এবং আমরা মনে করেছি এই 1500 আমাদের সবাই না, 1500 মানুষের কাছে তারেক রহমানের বার্তা যাবে, তারেক রহমান অনুদান দেবে। অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।